শোন, ছেলেরা ছ্যাক খায় সিগারেট খায় না, ছেলেরা ছ্যাক দিয়ে সিগারেট খায়। ছেলেরা কখনো ছ্যাক খায় না, ছেলেদের জন্ম হয়েছে ছ্যাক দেওয়ার জন্য। আর তুই আমার সাথে কি ব্রেকআপ করবি? আমি তো তোর সাথে আগে ব্রেকআপ করে তোর ছ্যাক দিয়ে দিছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্র্যাঙ্কিং টিম থেকে হারিয়ে যাওয়া 10 জন অভিনেতা অভিনেত্রীকে। তো বুঝতেছি না স্যার, স্যার আমি কি বুঝতেছি না, আপনি এটা বুঝতেছেন না স্যার? স্যার স্যার আমি তো 6 নাম্বার অধ্যায় 3 নাম্বার অঙ্কটা বুঝি নাই স্যার। এখানে হারিয়ে যাওয়া বলতে বোঝানো হয়েছে এক সময় তারা প্র্যাঙ্কিং টিমের কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিল, বাট কোনো এক কারণবশত তারা প্র্যাঙ্কিং টিম ছেড়ে দিয়ে অন্যান্য চ্যানেল অথবা টিম নিয়ে কাজ শুরু করেছে। কেউ কেউ আবার একেবারে মিডিয়া লাইন ছেড়ে দিয়েছে। সব ছেলেরা হচ্ছে খারাপ, বুঝছো? মানে এই কমপ্লেক্সিটির মধ্যে আমি মাঝে মাঝে ভাবি যে আমি এত ভালো কিভাবে আছি, আমার নিজের তো মাঝে মাঝে বিশ্বাস হয়। আরে ও দড়ি কেন টাঙাচ্ছে ভাই? আপনি একটু ফোনটা দেন, আমি ওর সাথে কথা বলি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেই কারা সেই অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো ভিডিওর একদম শুরুতেই কথা বলবো সাব্বির অর্ণবকে নিয়ে। আপনারা যারা যারা শুরু থেকে প্র্যাঙ্কিং টিমকে ফলো করতেন তারা হয়তো অনেকেই জানেন প্র্যাঙ্কিং টিম তৈরি করতে সাব্বিরের কতটা অবদান ছিল। তোমার মধ্যে কোনো ইওই নাই, কোনো ইও নাই তোমার মধ্যে। এই যে কি পড়ছো, কোনো ইও নাই। শুনো, তোমার নাক আছে না, নাকের এখানে 5টা ফুরাবা, এখানে 5টা ফুরাবা, ঠিক আছে? 10টা। সেই শুরু থেকে তিনি বিভিন্ন ফানি ভিডিও কিংবা ছোট ছোট শর্ট ফিল্মে অভিনয় করে দর্শকদের মন জয় করতেন। H2 এর সাথে যে সম্পর্ক সবগুলোর বিক্রিয়া করার ফলে কি হয়? বাট তিনি নিজের মতো চলতে পছন্দ করেন বলে সেই টিমের সাথে তেমন একটা মিল ছিল না, তাই সাব্বির নিজের ইচ্ছায় প্র্যাঙ্কিং টিম থেকে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি বাহিরের মিডিয়াগুলোতে নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সো এরপরে থাকছে নাসিমা খানম প্রিমা। দেখবো, তারপরে একটা রেস্টুরেন্টে খাবো, তারপর আরেকটু যখন বিকেল হবে তখন আমরা পার্কে বসবো, ওখানে কিছুক্ষণ বসে আমরা হ্যাঁ বুঝতে পারছি, আপনারা নাম শুনে চিনতে পারছেন না ওনাকে। হ্যাঁ, নাচিনারি কথা। তিনি প্র্যাঙ্কিং এর শুরুর দিকে সাথে ছিলেন। এরপরে লাগাতারে 2-3 বছর কাজ করার পর তিনি পারিবারিক কারণে সম্পূর্ণ মিডিয়া ছেড়ে দেন। অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে, এখন ফ্যামিলি আর সংসার নিয়ে সম্পূর্ণ ব্যস্ত। জানি আমি মিডিয়া থেকে অনেক আগে ছেড়ে চলে আসছি, তারপরে ওই যে সবাই জানতো তুই আমার ফ্রেন্ড, যার কারণে সবাই আমাকে পুশ করতেছে যে আমি মনে হয় ব্যাপারটা জানি, সো আমি কেন। এরপরে থাকছে সাগর মির্জা। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি রান্না বান্না করতে পারো তো? বিয়ের পর কিন্তু রান্না বান্না থেকে শুরু করে ঘরের কাজকর্ম সব তোমাকেই করতে হবে। আমি শুধু বসে বসে তামিল মুভি দেখবো, খাবো আর ঘুমাবো। তিনি মূলত প্র্যাঙ্কিং এ প্রথমবার ভিডিও এডিটর হিসেবে আসেন এবং পরবর্তীতে এডিটিং এর পাশাপাশি অভিনয়ে জড়িয়ে পড়েন। প্র্যাঙ্কিং এ আমি এডিটিংটা জানতাম, আমি বলছি যে ভাই ঠিক আছে আমি এডিটর হিসেবে আপনার এখানে জয়েন করি। বলছি ঠিক আছে আসো। তো যাওয়ার পর হচ্ছে ধীরে ধীরে ছোট 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 কিছু চরিত্রে উনি আমাকে ট্রাই করছিলেন যে আমি স্কুল গ্যাং সিজন 1 ওয়েব সিরিজ দিয়ে তিনি বাংলাদেশের মানুষদের কাছে তুমুল জনপ্রিয় হন। অন্যের কাঁধে ভাঙে কাঁঠাল, নিজের কাঁধে সিন্দুক, উপর দিকে উঠতে গেলে ধইরা। যাই হোক, তিনি প্র্যাঙ্কিং এ 3 বছর কাজ করার পর নিজ ইচ্ছায় বেরিয়ে আসেন। যখন আমার কাছে মনে হয় যে না, এখান থেকে আমি আমার প্রাপ্য সম্মানটা পাচ্ছি না, কিংবা যে মানুষটাকে আমি সম্মান করি আমি তাকে সেই সম্মানটা দিতে পারছি না মন থেকে, সো সেখান থেকে কুইট করে ফেলাটা বেটার। আচ্ছা, মানে এরপরে আপনি প্র্যাঙ্কিং ছেড়ে দিয়েছেন? ছেড়ে দিয়ে। গাইস, এরপরে থাকছে রিয়া চৌধুরী। হ্যাঁ, আপনারা বর্তমানে রিয়াকে অন্যান্য চ্যানেলে কাজ করতে দেখলেও তার শুরুর জার্নিটা হয়েছিল মূলত প্র্যাঙ্কিং এর ঢাকা টু খুলনা মিউজিক ভিডিওর মাধ্যমে। পরবর্তীতে স্কুল গ্যাং, হ্যালো বিয়ানচ্যাপ ওয়েব সিরিজ কিংবা সিঙ্গেল নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। রিয়া এবং সাগর মির্জার কাহিনী একই। তারা হ্যালো বিয়ানচ্যাপ ওয়েব সিরিজের পর প্র্যাঙ্কিং থেকে নিজ থেকে বেরিয়ে আসেন। তো যাই হোক গাইস, এরপরে থাকছে প্র্যাঙ্কিং এর পুরনো মুখ আদ্রিতা তিথি। ওই যে তোমাদের বন্ধু শান্তর কবর। কি? কিভাবে মারা গেল? যার একটি ইন্টারভিউ ভিডিওর জন্য নতুন করে ঝামেলা শুরু হলো প্র্যাঙ্কিং টিমে। সে ভাইয়ের মতন মনে করলেও সে আমাকেও ছাড়েনি। আর্থিক সচিবের বেডে না গেলে কোনো মেয়ে কাজ পায় না, এটা সাথী বলেছে। কি আশ্চর্য কথা। যাই হোক, তিনি প্রায় শুরু থেকে টিমে জড়িত ছিলেন। শর্ট ফিল্ম, ফানি ভিডিও কিংবা স্কুল গ্যাং এর মতো ওয়েব সিরিজ দিয়ে সে সময় তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন। যাই হোক, তার প্র্যাঙ্কিং টিম ছাড়ার কারণ হচ্ছে কখনো তিনি ইন্টারভিউতে বলেন তার এক্স এর জন্য প্র্যাঙ্কিং টিম ছেড়েছেন, আবার কখনো বলেন শায়লা সাথীর জন্য তিনি প্র্যাঙ্কিং টিম ছেড়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যমে চলছে দারুণ তুলপাড়। সেই টিম ছেড়ে দেওয়ার কারণ কি? বয়ফ্রেন্ড এক্স
রিলেশন করছিলাম, রিলেশন করার পর সে চাইনি তাই ছেড়ে দিছি। কথা বলো তো, আমি যতটুকু শুনছি যে সাথীর জন্যই নাকি তুমি প্র্যাঙ্কিং টিম থেকে অনেককেই বাদ দিয়েছো আর তুমি আমাকে নিতে চাচ্ছ না, এটা কি সত্য? তবে আর্থিক সজীব এই বিষয়ে ক্লিয়ার করেছে, সাথীর সঙ্গে আমার এই ধরনের কোনো কিছুই নাই। প্র্যাঙ্কিং থেকে চলে একটা নাটকে অ্যাক্টিং করতেছিল, অর্ধেক শ্যুট হয়ে তো সে কি করছে, অর্ধেক কাজ ফেসে সে বিয়ে করলো। বিয়ে করার পরে সে আমাদের সবাইকে, টিমের সবাইকে আনফ্রেন্ড করে দিয়েছে, মিডিয়া ছেড়ে দিয়েছে। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক। যদি মিডিয়া ছেড়ে শেষ, তুই তো এখন তো তোর ওইভাবে জনপ্রিয়তা নাই, এখন নাটকগুলো সাধারণত প্রডিউসার কিনে। তো যাই হোক, এরপরে থাকছে সামিয়া সুলতানা। তিনিও শুরু থেকে প্র্যাঙ্কিং এর সাথে ছিলেন। দেখছো, বলে কিনা ইঞ্চি ইঞ্চি প্রেম, অথচ মিলিমিটার প্রেমও নাই। ঠিকই বলছো। এমনকি মিডিয়াগুলোতে তার ইন্টারভিউর মাধ্যমে জানা যায় যে প্র্যাঙ্কিং টিমের ওনার অর্থাৎ আর্থিক সজীব নাকি তার দূর সম্পর্কের মামা, সে তার ভাগ্নি। আপনি সব খুলে বলুন। এছাড়াও তিনি এটাও জানান সামিয়ার বাসা থেকে নাটকের শুটিং করা হতো। আমার বাসাটায় উঠি, তখন আমার বাসাতেও ও শুট করতো। ওর বাসায় ও আমার বাসার উপরের ফ্ল্যাটে অফিস নিয়েছিল। এমনকি সাথী এবং সজীবের মধ্যে অনৈতিক সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি তার ইন্টারভিউতে। তার একাধিক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক ছিল, এটা আর্থিক সজীবের। তার মার সঙ্গে আমার আপুর, বড় আপুর হচ্ছে জমি জায়গা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, নেয় না। এরপরে ওরা বাসা খুঁজতেছিল, তখন আমার বাসায় সাবলেট হিসেবে উঠে, আমার বাসায়। এনিওয়ে গাইস, এরপরে থাকছে আদর আহমেদ। তিনি 2020 সালে এক্স গার্লফ্রেন্ড যখন পুলিশ অফিসার নাটকের মাধ্যমে প্র্যাঙ্কিং এ অভিনয়ের যাত্রা শুরু করেন। সে রানিং বারের প্রেসিডেন্ট, আর এসব হুমকি ধামকি না এখানে চলবে না, এসব হুমকি ধামকি অন্য জায়গায় যেয়ে দেন। সাগর মির্জা সাহেব। তারপর স্কুল গ্যাংয়ের মতো ওয়েব সিরিজ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। স্যার, নাজিয়ান স্কুল ক্যাপ্টেন হতে চায়। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার ওই দেখুন সাথীরা। টাকাটা আমরা ফেরত দিয়ে দিব কিনা? হ্যাঁ বল। হ্যাঁ। এর পরবর্তীতে তাকে আর সিঙ্গেল নাটকে দেখা যায় না। ব্যক্তিগত কারণে তিনি মিডিয়া লাইন থেকে সরে যান। আপাতত তিনি রাজনীতি নিয়ে ব্যস্ত আছেন। আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই শাসনকে বাংলাদেশ থেকে বিদায়। তো যাই হোক, এরপরে থাকছে নাজিয়া বর্ষা। হ্যাঁ, তার অভিনয় যাত্রা শুরু হয় স্কুল গ্যাং সিজন 2 ওয়েব সিরিজ দিয়ে। এরপর তিনি প্র্যাঙ্কিং টিম সহ বাহিরেও কাজ করেন। বিশেষ করে তার জনপ্রিয় জুটি ছিল নির্জনা হোয়েলের সাথে। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। যাই হোক, আদর আহমেদের সাথে তার বিয়ে হওয়ার পর পারিবারিক কারণে মিডিয়া লাইন থেকে দূরে সরে যান। তবে এখনো তাকে অনেকেই মিস করেন। সো এরপরে থাকছে সিয়াম মৃদা। সিয়ামের নাম আসলে মনে হয় স্কুল গ্যাং সিজন 2 এর কথা। ওটা আমাকে শান্ত দিয়েছিল তোমাকে দেখানোর জন্য। বন্ধুদের জন্য তো মরে যেতেও রাজি আছি। বন্ধুদের মধ্যে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, সম্পর্ক নেই, ইভেন কারো চেহারা পর্যন্ত তোমরা দেখতে চাও না। কতই না নিকৃষ্ট ছিল তোমাদের ফ্রেন্ডশিপ। এছাড়াও সেই সময় শাইলা সাথীর সাথে বেশ কিছু নাটকের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তবে সিয়াম মনে করেন কোনো না কোনো ভাবে গল্প নির্ভর করা হয় সাথীকে কেন্দ্র করে, যেখানে হিরোর কোনো ভ্যালু নেই। এসব সহ্য করতে না পেরে সিয়াম টিম থেকে বেরিয়ে আসেন। মূল প্রবলেম এইটা। আমি যে প্র্যাঙ্কিং এ নেই কেন এইটা আমি নিজেও জানি না। প্র্যাঙ্কিং এ প্রথম একদিনে মিলিয়ন, একদিনে 10 মিলিয়ন। হিরোর কোনো প্রায়োরিটি নাই, হিরো একদম ডাউন, হিরোইনই উপরে সবাই, বুঝছেন? এইখানে হিরোইনই সবকিছু। এরপরে থাকছে তামিম খন্দকার। আজকে আমরা কি করব জানো? আমরা এখন যাব শপিংয়ে, শপিং থেকে তারপর বের হয়ে আমরা যাব সিনেমা দেখতে, সিনেমা থেকে বের হয়ে তারপর আমরা কোথায় যাব? একসাথে লাঞ্চ করব। তারপর যখন রোডটা একটু পড়ে যাবে তখন আমরা যাব টিএসসিতে। হ্যাঁ, তামিম সেই শুরু থেকে প্র্যাঙ্কিং এর সাথে জড়িত ছিল। বিভিন্ন ফানি ভিডিও কিংবা শর্ট ফিল্মে অভিনয় করে নিজের পরিচিতি ছড়াতে থাকে দেশ জুড়ে, তাই না? হ্যাঁ, এত প্যারানোর কিছু নাই তো। আর ওই মেয়েরই কেন দেখতে হবে তোদের? আকাশ দেখ, বাতাস দেখ, কত সুন্দর প্রকৃতি, আমারে দেখ। তবে স্কুল গ্যাং ওয়েব সিরিজের মাধ্যমে তিনি দেশের মানুষের কাছে আরো বেশি জনপ্রিয় হয়ে যান। তবে রিসেন্টলি প্র্যাঙ্কিং থেকে সে কেন চলে আসলো তার একটি অডিও কল ফাঁস হয়েছে। সাথীর পার্সোনালিটি সোজা বাংলা ভাষায় কইতে গেলে, আমি প্র্যাঙ্কিং এ থাকা অবস্থায় অনেকবার অনেক মানুষকে কইছি সাথীর কোনো সঙ্গ নেই। একদম যদি থার্ড ক্লাস বস্তি লেভেলের কোনো মেন্টালিটি কোনো লোকজন থাকে প্র্যাঙ্কিং হয়ে যাচ্ছে। তুই দেখছিস যে সাথী কিভাবে সবাইকে টিম থেকে বাদ দিয়ে দিল? ভাই এখন আমি সোজা এখন কথা কইতে বাংলা ভাষায়। আমি
তো যাই হোক গাইস, এই ছিল মূলত প্রাঙ্কিং টিম থেকে বেরিয়ে আসা 10 জন অভিনেতা ও অভিনেত্রী, যাদের মধ্যে কেউ সাংসারিক কারণে মিডিয়া ছেড়েছেন নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা চিন্তা করে। এনিওয়ে, শাইলা সাথী আর আর্থিক সচিবের ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে আপনার মতামত কি? সত্যি কি তাদের ভিতরে কোনো সম্পর্ক ছিল, নাকি এটা সম্পূর্ণ গুজব? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।